আপনার মাথায় রাখতে হবে একটি ইনফরমেশন এখানে মাথায় রাখতে হবে যে প্রিয় শিক্ষার্থীরা আপনাকে মাথায় রাখতে হবে যে ফিনিট ভার্বকে নন ফিনিটে রূপান্তর করা যায়, আবার নন ফিনিট ভার্বকে ফিনিট ভার্বে রূপান্তর করা যায়, অর্থাৎ পরস্পর রূপান্তর সম্ভব। ওকে, ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্বের পরস্পর রূপান্তর সম্ভব। ঠিক আছে স্যার? অর্থাৎ খুব সহজ, টু মিটকে যদি টু বাদ দিয়ে দেই মিট লিখি তাহলে কি অন্য কোন বাক্যে যদি আমি টু মিটকে শুধু মিট লিখি তাহলে কি হয়ে যাবে, সেটি ফিনিট ভার্ব হয়ে যাবে। যেমন আই মিট মাই ফ্রেন্ড, তাই না স্যার? টু উঠিয়ে দিয়েছি, এই মিটটা এখন একটি ফিনিট ভার্ব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি শিখলাম আমরা? ফিনিট ভার্বকে নন ফিনিট বানানো যায় আর নন ফিনিটকে ফিনিট বানানো যায়। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন আমাকে ওকে লিখুন খুব দ্রুত। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই ওকে লিখেছেন। আমরা আরো গভীর আলোচনায় প্রবেশ করছি, একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন প্রিয় শিক্ষার্থীরা। ওকে, ইতোমধ্যে ছকে আপনারা দেখেছেন যে ফিনিট ভার্বকে বিভিন্ন দলে ভাগ করা হয়েছে। ইতোমধ্যেই আপনারা ছকের মধ্যে দেখতে পেরেছেন যে ফিনিট ভার্বকে বিভিন্ন দলে অর্থাৎ দুটো দলে ভাগ করা হয়েছে, তাই না স্যার? ফিনিট ভার্বকে দুটো দলে ভাগ করা হয়েছে। ওকে, আমরা জানি ফিনিট ভার্ব দুটো দলে বিভক্ত। ওকে, তো ফিনিট ভার্ব দুটো দলে বিভক্ত। এক হচ্ছে কি স্যার? প্রিন্সিপাল ভার্ব, আর দুই হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর দুই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা ছকে লিখে নিয়েছেন। ধন্যবাদ। ওকে, ফিনিট ভার্বকে দুটো দলে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর দুই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথা বলবো। খুব ঠান্ডা মাথায় আমাদেরকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। প্রিন্সিপাল ভার্ব দুটো দলে বিভক্ত। প্রিন্সিপাল ভার্ব দুটো দলে বিভক্ত। আপনার কাছে ইতিমধ্যে লেখা আছে প্রিন্সিপাল ভার্ব দুটো দলে বিভক্ত। লিখুন সবাই। এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টি আর এ এন এস আই টি আই ভি, ট্রানজিটিভ ভার্ব বা বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া। বাংলায় কি বলা হয়? সকর্মক ক্রিয়া। আর দুই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব মানে কি? অকর্মক ক্রিয়া। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, নাম দেখেই বোঝা যাচ্ছে সকর্মক। স মানে আছে, যেই ভার্বের অবজেক্ট বা কর্ম আছে সেই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেই ভার্বের অবজেক্ট বা কর্ম নেই সেই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। খুবই সহজ, আপনি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন, যে উত্তর পাওয়া যাবে
তাই হচ্ছে কি অবজেক্ট। আপনি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করুন, যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে কি অবজেক্ট। যেমন আমি লিখছি, দুটো বাক্য লিখছি প্রিয় শিক্ষার্থী, আমি দুটো বাক্য লিখছি। বার্ডস ফ্লাই in the sky. Birds fly in the sky. আমি একটি বাক্য লিখেছি, ঠিক আছে? Birds fly in the sky. এই বাক্যে অবজেক্ট কে? কমেন্টসে জানান। Birds fly in the sky. এই বাক্যে অবজেক্ট কে? আমাকে 1 মিনিটের মধ্যে কমেন্টসে জানাবেন। মাত্র একজন শিক্ষার্থী উত্তর দিতে পেরেছেন যে এই বাক্যে কোনো অবজেক্ট নেই। অনেকেই ভুল উত্তর দিচ্ছেন, কেউ বলছেন শুধু স্কাই, কেউ বলছেন ইন দা স্কাই। নো, এই বাক্যে কোনো অবজেক্ট নেই। আমি শিখিয়ে দিয়েছি, আপনি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই হচ্ছে অবজেক্ট। বার্ডস ফ্লাই ইন দা স্কাই। ইন দা স্কাই একটি স্থান, যদি কোথায় দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে কি অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, ইন দা স্কাই এটি একটি অ্যাডভার্ব বা এক্সটেনশন। এই বাক্যে কোনো অবজেক্ট নেই, ঠিক আছে? সো আমাদের প্রচলিত জ্ঞানের মধ্যে অনেক ঘাটতি আছে। আপনি যে ভার্বটি পাবেন তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, তাহলে কি অবজেক্ট পাওয়া যাবে। তাহলে স্যার খুব সহজ, যদি বাক্যটি এমন হতো আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। কি উড়াও তুমি? তুমি কি উড়াও? উত্তর কি ঘুড়ি, উত্তর ঘুড়ি। এই বাক্যে ঘুড়ি হচ্ছে বা কাইট হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, শিখে ফেললাম ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে তবে সেটি অবজেক্ট, আর অবজেক্ট থাকলে তার নাম ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। আপনি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, সাবজেক্টকে না। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন, যে উত্তর মিলবে সেটি অবজেক্ট। ভুলেও সাবজেক্টকে প্রশ্ন করবেন না, শুধুমাত্র ভার্বকে প্রশ্ন করবেন। আমি উড়াই, তুমি কি উড়াও? উত্তর ঘুড়ি। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, বারবার চর্চা করতে হবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই অবজেক্ট পাওয়া যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সামনে এগিয়ে যাই। তাহলে খুব সহজ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটি অবজেক্ট, আর অবজেক্ট থাকলেই সকর্মক। আর ইনট্রানজিটিভ কি স্যার? ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। অকর্মক, অ মানে কি নাই, অ মানে না বা নাই। অর্থাৎ যেই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে না, যেই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর মিলে না, সেটি হচ্ছে অকর্মক বা ইনট্রানজিটিভ। ওকে, আচ্ছা, খুব পরিশ্রম করতে হবে, খুব পরিশ্রম করতে হবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, অন্য কাউকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসটি আল্লাহর রহমতে রেকর্ডেড অবস্থায় থাকবে, আর রেকর্ডেড ক্লাস পজ দিয়ে দিয়ে দেখবেন, নিজে নিজে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এভাবে আমাদেরকে কভার করতে হবে। আমাদের ক্লাসের সময় কিন্তু খুবই সীমিত, কিন্তু টপিক খুবই বিস্তৃত, এটা মাথায় রাখতে হবে। ওকে, ওকে, এবার আমরা
ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদ শিখব। আমরা সবাই ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া এর প্রকারভেদ শিখব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া ওকে হ্যাঁ ঠিকই বলেছেন। প্রথম বাক্যে ইন দা স্কাই একটি স্থান ছিল, ওইটি কোনো অবজেক্ট ছিল না। ধন্যবাদ। ওকে ট্রানজিটিভ ভার্ব এর রূপগুলো এই মুহূর্তে আমরা শিখে ফেলব। তো প্রিয় শিক্ষার্থী, আপনার প্রথম পৃষ্ঠার সেই ছকটি বের করুন এবং মিলিয়ে নিন আমার সঙ্গে। প্রথমেই ছিল পজিটিভ ভার্ব, তারপর ছিল ফ্যাক্টিটিভ ভার্ব, তারপর ছিল কগনেট ভার্ব, তারপর ছিল গ্রুপ ভার্ব, আর সবার শেষে ছিল রিফ্লেক্সিভ ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব এখনো বুঝাই নাই, বুঝাবো, দুশ্চিন্তার কোনো কারণ নাই। প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথাবার্তা বলতেছি, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ইব্রাহিম খান। ওকে লিখছি ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদ। প্রথমেই হচ্ছে স্যার পজিটিভ ভার্ব, সবাই লিখে নিন। ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদ প্রথমেই আমরা লিখছি কি পজিটিভ ভার্ব। ওকে পজিটিভ ভার্বের বাংলা কি? প্রযোজক ক্রিয়া। খুব ঠান্ডা মাথায় বুঝে নিন, কেউ যখন কারো দ্বারা কোনো কাজ করিয়ে নেয় সেটি প্রযোজক ক্রিয়া। রিপিট করছি, কেউ যখন কারো দ্বারা কোনো কাজ করিয়ে নেয় সেটি হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। খুব সহজ। যেমন আমার চুল কাটানোর আর্থিক সামর্থ্য আমার আছে, কিন্তু আমার চুল আমি নিজে নিজে কাটতে পারি না, কারো দ্বারা কাটিয়ে নেই। দুই, একটি ঘর নির্মাণ করার আর্থিক সামর্থ্য আমার আছে, কিন্তু আমার ঘর আমি কি বাঁশ কাঠ টিন দিয়ে নিজে নির্মাণ করতে পারি না, কারো দ্বারা করিয়ে নেই। এটি হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। বুঝতে পেরেছেন? খুব সহজ। এই একটি বোর্ড কেনার সামর্থ্য আমার আছে, কিন্তু এই বোর্ডটি আমি নিজে নিজে তৈরি করতে পারি না, কারো দ্বারা করিয়ে নেই। ঠিক আছে? তাহলে কেউ যখন কারো দ্বারা কোনো কাজ করিয়ে নেয় সেটি হচ্ছে বাংলায় প্রযোজক ক্রিয়া, ইংরেজিতে পজিটিভ ভার্ব। বাংলায় প্রযোজক ক্রিয়া, ইংরেজিতে পজিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, পজিটিভ ভার্ব এমনই একটি গভীর বিষয়। এই পজিটিভ ভার্ব নিয়ে আমি দীর্ঘক্ষণ বক্তব্য দিতে পারবো, কিন্তু সময় স্বল্পতা আছে। চাকরির পরীক্ষায় আসা একদম এক্সাক্ট পয়েন্টে আমি পজিটিভ ভার্ব নিয়ে দীর্ঘ আলোচনা করছি। কষ্ট করে শুনবেন এবং লিখে নেবেন। ঠিক আছে? ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমতই আপনাকে জানতে হবে যে কারা কারা পজিটিভ ভার্ব হিসেবে বেশি ব্যবহৃত হয়। কারা কারা পজিটিভ ভার্ব হিসেবে বেশি ব্যবহৃত হয় আপনাকে মাথায় রাখতে হবে মেক, লেট এবং হেল্প। এই ভার্বগুলো পজিটিভ ভার্ব হিসেবে প্রাথমিকভাবে বেশি বেশি ব্যবহৃত হয়। তবে এখানে আপনার একটি সূত্র মাথায় রাখতে হবে। খুব ঠান্ডা মাথায় শুনে নিন, আপনাকে একটি সূত্র মাথায় রাখতে হবে। কি সেটা? আপনি খেয়াল রাখবেন, যদি কোন বাক্যে আপনি মেক, লেট বা হেল্প পান, এরপরে গিয়ে যদি আপনি কোনো অবজেক্ট পান, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, আপনি যদি কোনো বাক্যে মেক, লেট বা হেল্প পান, এরপর যদি কোনো অবজেক্ট পান, সেই অবজেক্টটা ব্যক্তিবাচক হতে পারে, সেই অবজেক্টটা বস্তুবাচক হতে পারে, কোনো সমস্যা নেই। অবজেক্ট দুই রকমই হয়, ব্যক্তিবাচক হয়, বস্তুবাচক হয়। জাস্ট আপনাকে পরীক্ষার খাতায় মাথায় রাখতে হবে যে শেষ ভার্বটা V1 ব্যবহৃত হবে। এটা চাকরি পরীক্ষায় একাধিকবার এসেছে, এই সূত্রটি আপনাকে মাথায় রাখতে হবে। খুব ঠান্ডা মাথায় একটু বুঝে নিন, খুব ঠান্ডা মাথায় বুঝে নিন। আমি পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়ার উদাহরণটাকে দুইটা ভাগে ভাগ করেছি। এক, যদি আপনি পরীক্ষার খাতায় দেখেন যে মেক, লেট বা হেল্প আছে, হেল্পের পর একটি অবজেক্ট আছে, অবজেক্টটা ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক যে কোনোটাই হতে পারে, তাতে আপনার কোনো সমস্যা নাই। আপনি পরীক্ষার খাতায় খালি খেয়াল রাখবেন যে সে শূন্য স্থানে কি হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। কি হবে? বেস ফর্ম ব্যবহৃত হবে। তাহলে একটি সহজ উদাহরণ দেই। আমি একজন শিক্ষক, আমি আপনাদেরকে কোনো কিছু বুঝাই। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে ভার্ব বুঝিয়েছি, আমি আপনাদেরকে ডিটারমিনার বুঝিয়েছি। তাহলে কি বলতে পারি?
the teacher made the students দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড। শূন্যস্থানে কি দেওয়া আছে স্যার? আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ। দা টিচার হচ্ছে আমার সাবজেক্ট, মেক বা মেড হচ্ছে আমার পজিটিভ ভার্ব। মেক বা মেড হচ্ছে আমার পজিটিভ ভার্ব। তার সঙ্গে অবজেক্ট কে স্যার? দা স্টুডেন্টস। দা স্টুডেন্টস ব্যক্তিবাচক অবজেক্ট। আমার ব্যক্তিবাচক অবজেক্টই হোক বা বস্তুবাচক অবজেক্টই হোক, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমার শেষ ভার্বটি কি ব্যবহৃত হবে? V1 ব্যবহৃত হবে। আমার শেষ ভার্বটি কি ব্যবহৃত হবে? V1 ব্যবহৃত হবে। খুব মনোযোগ দিয়ে এই সূত্রটি বুঝে নেবেন এবং লিখে নেবেন। চাকরির পরীক্ষায় 1 বছর পর পরই দেখা যায় যে এই সূত্র দিয়ে কোশ্চেন এসেছে। প্লিজ লিখে নিন। তাহলে কি শিখলাম? মেক, লেট বা হেল্প, এরপর যদি কোনো অবজেক্ট থাকে, যে কোনো অবজেক্ট থাক, কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে? ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওকে, আচ্ছা, এবার পজিটিভ ভার্বের দ্বিতীয় ধাপে আমি চলে যাচ্ছি। পজিটিভ ভার্বের দ্বিতীয় ধাপে। প্রিয় শিক্ষার্থী, কষ্ট করে লিখে নিন। পজিটিভ ভার্ব হিসেবে থাকতে পারে হ্যাভ, হ্যাড, থাকতে পারে গেট, থাকতে পারে গট। খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন। পজিটিভ ভার্ব হিসেবে থাকতে পারে হ্যাভ বা হ্যাড, থাকতে পারে গেট বা গট, যে কোনো একটি। হ্যাভ অথবা হ্যাড, গেট অথবা গট, এই চারটার যে কোনো একটা। এই ক্ষেত্রে কি হবে আপনাকে একটু বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, পজিটিভ ভার্ব হিসেবে থাকতে পারে হ্যাভ, হ্যাড, গেট বা গট। ওকে, এই ক্ষেত্রে কি সূত্র হবে এটি আপনাকে এই মুহূর্তে আমি শিখিয়ে দিচ্ছি। খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। যদি আপনি দেখেন যে এদের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, যদি আপনি দেখেন যে এদের পরে কি আছে স্যার? ব্যক্তিবাচক অবজেক্ট আছে। হ্যাভ, হ্যাড, গেট, গট এর পর যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে তাহলে স্যার আপনি ব্যবহার করবেন V1। আর যদি আপনি দেখেন যে হ্যাভ, হ্যাড, গেট বা গট এর পর বস্তুবাচক অবজেক্ট আছে, কি আছে? বস্তুবাচক অবজেক্ট আছে, অবশ্যই আপনি কি ব্যবহার করবেন? V3। কষ্ট করে আগে সূত্রটি লিখুন, তারপর আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কষ্ট করে আপনি সূত্রটি লিখুন, আমি তারপর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, উদাহরণ লিখছি, খুব মনোযোগ দিন। The principal had the teachers plan the lessons. প্রিন্সিপাল শিক্ষকদের দিয়ে লেসনগুলোকে প্ল্যান করিয়ে নিলেন। প্রিন্সিপাল শিক্ষকদের দিয়ে লেসনগুলোকে প্ল্যান করিয়ে নিলেন। আর দ্বিতীয় উদাহরণটি লিখছি, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। We got our house paint. দুটো জায়গায় দুটো শূন্যস্থান লিখেছি। কমেন্টসে আমাকে জানাবেন। এই মুহূর্তে 67 জন আমার সঙ্গে লাইভে যুক্ত আছেন। আমি 67টা কমেন্ট প্রত্যাশা করছি। আমি সূত্র নিচে উদাহরণ লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার লিখে উত্তরটি জানাবেন, 2 নাম্বার লিখে উত্তরটি জানাবেন। আমার প্রথম উদাহরণটি হচ্ছে, এটিকে আপনি 1 নম্বর উদাহরণ ধরুন আর দ্বিতীয়টিকে 2 নম্বর উদাহরণ ধরুন। কমেন্টসে আমাকে সঠিক উত্তরটি জানিয়ে দিন খুব দ্রুত।
প্রথম সূত্র সবাই খেয়াল করি, প্রথম সূত্র হ্যাভ হ্যাড গেট গট এরপর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে V1 ব্যবহৃত হবে। দেখুন প্রিয় শিক্ষার্থীরা, হ্যাড এর পরে আছে দা টিচার্স। দা টিচার্স নিঃসন্দেহে, দা টিচার্স নিঃসন্দেহে ব্যক্তিবাচক অবজেক্ট, তাই V1 ব্যবহৃত হবে। পরিকল্পনা করা অর্থে ভার্ব হচ্ছে প্ল্যান, পরিকল্পনা করা অর্থে ভার্ব হচ্ছে প্ল্যান এবং এর বেস ফর্ম ওই প্ল্যানই ব্যবহৃত হবে। নাম্বার 2 হ্যাভ হ্যাড গেট গট এরপর কি বসেছে, এরপর বসেছে একটি বস্তুবাচক অবজেক্ট। আমরা শিখেছি কি বস্তুবাচক অবজেক্ট যদি হয় তাহলে সে পরবর্তী ভার্বটি V3 ব্যবহৃত হবে। দেখুন তো প্রিয় শিক্ষার্থীরা, হ্যাভ হ্যাড গেট গট আমরা গট পেয়েছি, গটের পরে অবজেক্ট আছে আওয়ার হাউস। আওয়ার হাউস ব্যক্তি নয়, বস্তুবাচক অবজেক্ট, তাই পেইন্ট এর V3 ব্যবহৃত হবে, উত্তর হবে পেইন্টেড। ওকে প্রিয় শিক্ষার্থী, 1 নম্বরের উত্তর হচ্ছে প্ল্যান, 2 নম্বরের উত্তর হচ্ছে পেইন্টেড। একের উত্তর হচ্ছে V1 প্ল্যান আর 2 এর উত্তর হচ্ছে পেইন্টেড। থ্যাংক ইউ। এখানে স্যার V1 ব্যবহৃত হবে, প্ল্যান প্ল্যানই থাকবে, আর এখানে V3 ব্যবহৃত হবে, পেইন্ট এর V3 পেইন্টেড। খুব দ্রুত উত্তর লিখে ফেলুন, কমেন্টসে আমাকে জানিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ।